জানি না কি অবস্থা। এখান থেকে ক্যামেরাটা সেট আপ করে নিলাম। এখন এই মুহূর্তে আছি রমনা পার্কের পূর্ব সাইডে। চলুন আস্তে আস্তে আগাইতে থাকি আর রাস্তার ভিউগুলো আপনাদেরকে দেখাইতে থাকি আসলে কি অবস্থা। রাস্তা এখন ফ্রি, আগের মতো জ্যাম নাই, ঢাকা অনেকটাই ফ্রি। এবার ছুটি কিন্তু অনেক বড় ছুটি, প্রায় 10 দিনের মতো। তো সেই অনুপাতে কিন্তু বিভিন্ন পয়েন্টে এত পর্যটক বা ভ্রমণার্থী দেখছি না যতটা আশা করছিলাম এই ছুটিতে। বিশাল বড় একটা জনসমষ্টি যে ঢাকা ত্যাগ করছে সেটা এই বিনোদন কেন্দ্রগুলোতে আসলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আর কি। ঢাকা এখন চলে খুব মজা, কারণ এক জায়গা থেকে এক প্রান্তে খুব সহজে অল্প সময়ের ভিতরে চলে যাওয়া যায়। এই জায়গাগুলো সবসময় জ্যাম থাকে। এখন দেখেন রাস্তা একদম ফ্রি। বা পাশে হচ্ছে আমার প্রধান বিচারপতি বাসভবন। আমি এখন মগবাজার ফ্লাইওভার দিয়ে যাবো আর কি। যাই হোক, অনেকদিন পর আবার ক্যামেরা আসলাম। গত রোজায় কিন্তু আমি ট্যুর দিচ্ছি সুনামগঞ্জ, সেগুলো ব্লগ কিন্তু এখন ইউটিউবে ছাড়তেছি। আর এর আগে গেছিলাম হবিগঞ্জ, মানে বড় 2টা ট্যুর দিয়েছি। এখন খুব শরীরটা ক্লান্ত, ট্যুর দিতে ইচ্ছা করছে না, যার কারণে এবার ছুটিটা পুরাটাই আমি ঢাকা কাটাইলাম। ভাবছিলাম যে ঈদের পর কোথাও যাব, আপনাদেরকে কিছু প্রেজেন্ট করবো। সো আসলে শরীরটা এত খারাপ, এত টায়ার্ড। আর কুরবানির ঈদের পরেই কিন্তু আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম। যাই হোক, আল্লাহর রহমতে সুস্থ হয়েছি। যাই হোক, এখন সুস্থ হয়ে এখন ভালো লাগতেছে আর কি। আসলে শরীর খারাপ নিয়ে কোথাও যাওয়াটা ঠিক না। দূরের রাস্তায় সম্পূর্ণ ফিট যদি আপনি না থাকেন তাহলে এটা একটা বড় সমস্যা আপনার জন্য। হাইওয়েতে অসুস্থ হয়ে গেলে কিন্তু সেটা কিন্তু অনেক বড় কিছু। শরীর ক্লান্ত থাকলে ক্লান্তের কারণে কিন্তু আপনি বড় ধরনের অ্যাক্সিডেন্টও ঘটে ফেলতে পারেন। তো আসলে এই জিনিসটা সাবধান থাকবেন। শরীরের হচ্ছে বড় সম্পদ আর কিছু নাই, এটা সবসময় মনে রাখবেন। ফিজিক্যালি আগে সুস্থ থাকতে হবে, ফিজিক্যালি সুস্থ, ফিজিক্যালি মানসিক দিকে সুস্থ না হইলে ট্যুর না দেওয়াই ভালো। আসলে ট্যুর জিনিসটা কি? ট্যুর জিনিসটা হচ্ছে মনের উৎফুল্ল, মনকে আনন্দ দেয়, মনের প্রশান্তি। আপনি এক জায়গায় যাবেন, সে জায়গা থেকে যখন ফিরবেন তখন কিন্তু আপনার সব দিক দিয়ে ভালো লাগবে। খুব সুন্দর। আসেন তাহলে স্পিড করি একটু। আমি আমার বাইকের স্পিডটা এখন একটু তুলি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমি আমার বাইকের সার্ভিসিং করিনি, 2টা ট্যুরকে আসছে ধরে। তবে করবো কতদিন পর, সব হলো অফিস আদালত। কালকে হচ্ছে শুক্রবার, দেখি এই মাসের ভিতরে সার্ভিসিংটা করে ফেলবো। তবে এখন পর্যন্ত ওরকম কোনো সমস্যা আমার বাইকে দেখা যায় নাই। তবে আমার বল রেসের একটা প্রবলেম, সিলেট থেকে আসার পর বল রেসের ভালো একটা সমস্যা দেখা দিচ্ছে। তো এটা একটু কাজ করাবো, আর কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা সেটা টেকনিশিয়ান একটু চেক করাবো আর কি। সামনে হচ্ছে পেট্রোল পাম্প। আসলে তেল লাগবে না, তেল আমি নিয়ে নিচ্ছি কয়েকদিন আগে। ফ্লাইওভার আসলে আমি একটু স্পিডিং করি, দুটো ফাঁকা রাস্তা। তবে আপনাদেরকে উৎসাহিত করবো না সব জায়গায়, আপনার কনফিডেন্স রেখেই স্পিডিং করেন। কনফিডেন্স আসলে স্পিডিং করা ঠিক না, এতে দুর্ঘটনা ঘটে যেতে পারে। অলরেডি কিন্তু এবার ঈদে কিন্তু বেশ কয়েক জায়গায় কিন্তু অ্যাক্সিডেন্টের নিউজ পাইছি। তো এই জিনিসটা আসলে আমার কাছে খুব খারাপ লাগছে। মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টের নিউজ এরকম পাইছি। তো সাবধানের সাথে রাইড করবেন, কারণ ফাঁকা রাস্তায় কিন্তু দুর্ঘটনাটা ঘটে বেশি। কারণ সবাই তো আর একরকম রাইড করে না, কেউ বাজেভাবে রাইড করে, বাজেভাবে গাড়ি চালায়। সো এদের থেকে
সাবধান থাকা এটাই হচ্ছে সবচেয়ে ভালো দিক আর কি আমি বলবো। এই জায়গা ইদানিং কিন্তু এখানে পুলিশ থাকে না, আগে থাকতো। এখন আমি বেশ কয়েকদিন এদিকে আসছি, আরো কয়েকটা দিন আসছি আগে। এদিকে এখন পুলিশ নাই, আগে এদিকে সবসময় চেকিং হইতো। বাট এবার কেমন জানে, এখানে কোনো সার্জন টার্জন কিছু দেয় না, যে যেমন পারে অনেক সময়। যদি এখন একটু নিয়ম কানুন মানতেছে। এর আগে দেখলাম যে জায়গায় আসতেছে মানে ঘুরতেছে আর কি, রং গোপিও আসতেছে। এটা হচ্ছে তেজগাঁও প্রবেশ রুট। এটা র্যান্স ভবন ছিল সামনে, এটাকে ভেঙে ফেলে এই রাস্তাটা করা হয়েছে। আর এটা ব্রিজটা দেওয়াটা কিন্তু অনেক সুবিধা হয়েছে। এই তেজগাঁও থেকে এই পাশে মানে খুব বিজয় সরণি এদিকে খুব যাতায়াত করা যায় খুব সহজেই। আমার আসলে এক্সপ্রেসওয়েতে চলার খুব শখ ছিল, একবারে সুযোগ হয়েছিল, বাট আর হয় নাই। ওই যে 5ই আগস্টের পর নাকি মানুষ কয়েকজন আসছিল, বাট আমি আর এখানে আসি নাই। মানে ওই সময় আসলে দেশের পরিস্থিতি ভালো ছিল না, একটা নিরাপত্তা ব্যাপার ছিল, তার কারণে আরো আসা হয়নি আর কি। আমার বাসার পাশে বেশ কয়েকজন আসছে, আসা ঘুরে গেছে আর কি। মনে হচ্ছে বৃষ্টি হবে, আকাশ মেঘলা। এখনকার বৃষ্টি আসলে আপনি বুঝতে পারবেন না কখন বৃষ্টি হয়ে যাবে, হঠাৎ করে। মানে ভাবতে আশা করে বের হবেন, আপনার নিশ্চিত বৃষ্টি হবে না, হঠাৎ করে দেখবেন যে মানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি এরকম একটা সিচুয়েশন পড়ছিলাম কয়েকদিন আগে। বাসা থেকে বের হয়েছিলাম একটা জায়গায়, মানে খুব অল্প সময়ের জন্য আমার কাজ ছিল। তো ওই কাজ শেষ করে যখন আমি মানে রওনা দিব, সেই মুহূর্তের ভিতরে আকাশ পুরো অন্ধ করে একদম মেঘে ছেয়ে গেছে। আর সেই সাথে ভালো বৃষ্টি, মানে কি বলবো আর কি। যাই হোক, এখন কিন্তু মেঘের আড়ালে রোদ কিন্তু একটু হাসি দিচ্ছে আর কি। এরকম ওয়েদারটাই ঠিক আছে, আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মিষ্টি রোদ, মেঘের আড়ালে একটু পর হচ্ছে সূর্য মামা উঁকি দিচ্ছে। আর এই তো রোদ ছায়ার খেলা চলছে আর কি। এখন বাজে হচ্ছে 12টা, কারেক্ট দুপুরে 12টা বাজে। আমি সামনে গিয়ে ইউটার্ন নিব আর কি। এইদিকে এই রাস্তা কেটে এদিকে ইউটার্নে একটা পয়েন্ট করা হয়েছে আর কি। এই জিনিসটা খুব ভালো করছে এখান দিয়ে। তাহলে ওই জায়গায় একটা সিগন্যাল লাগতো আর কি, বিজয় সরণির ওই পাশটা একটা সিগন্যাল লাগতো। এই সিগন্যালটা কিন্তু এখন আর লাগবে না, এদিক দিয়ে এসে ইউটার্ন নিয়ে খুব দ্রুত চলে যাওয়া যাবে। এই জিনিসটা ভালো। ওখান থেকে কত 1 কিলোমিটার হবে না, একটু কিছুটা মনে কম আছে। তো যাই হোক একটু ঘুরলেও তারপরে কিন্তু শান্তি, কারণ আমার দাঁড়াইতে হয়েছে না, আমি চলে যাচ্ছি আর কি। পরশুদিন এখানে দাঁড়ায় খাওয়া দাওয়া করছি আর কি। শরীরটা খুব খারাপ ছিল, কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। আমার একটা দাওয়াত ছিল আর কি, ওই দাওয়াতে গিয়ে মানে আসলে কুরবানির পর না গরুর মাংস এগুলা খাওয়ার পর কেমন যেন একটা অসুস্থ ফিল করতেছি। আর ওদিন পোলাও ছিল আর কি, তো বুঝতেই পারছেন অনেক আইটেম ছিল। খাওয়ার পর কেমন জানি শরীরটা এত খারাপ লাগতেছিল, এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খাইলাম, খাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার রওনা দিচ্ছি আর কি। আমার সাথে ফ্যামিলি ছিল, ওরাও দাঁড়াইছে, সবাই পুরো ফ্যামিলি মিলে আমরা কিছু খাওয়া মানে কি স্প্রাইট খেয়ে দেন কিছুক্ষণ রেস্ট করে তারপরে আমরা রওনা দিচ্ছিলাম। আর এই বাসটা হচ্ছে একটু আবার অন্ধকার হয়ে আসতেছে। যাই হোক, আমার ফ্যামিলি এরা একটু ঘুরতে চেয়েছে আজকে কিন্তু এদেরকে নিয়ে ঘুরতে পারবো কিনা বুঝতে পারতেছি না। আকাশটা একদম অন্ধকার হয়ে গেছে। আমি সোজা যাব না, কারণ আপনাদের সাথে একটু দেখি কিছু শেয়ার করবো আর কি আমার ব্লগিং এর ব্যাপারে। আসলে অনেকদিন ধরে ক্যামেরা আসা হয় না, আবার আসলাম। এইটুকু জায়গায় আবার আমি একটু স্পিডিং করি মাঝে মাঝে, যেহেতু ঢাকা শহরে কিন্তু বেশি একটা স্পিড তোলা হয় না, আর এরকম ফাঁকা কিন্তু সবসময় সুযোগ হয় না। তো মাঝে মাঝে এই জন্য একটু স্পিড করতে হয়। স্পিড করলে ইঞ্জিনের কন্ডিশনও ভালো থাকে, ইঞ্জিনের ফ্রি হয়ে যায়। কারণ দীর্ঘ সময় আপনার 50-60 টানতে আপনার ইঞ্জিনও কিন্তু ক্লান্ত হয়ে যায়, মানে সে একটা ভার পায়। মানে হঠাৎ করে যদি কেউ যদি আপনাকে একটা ভারী একটা কাজ দেয়, তখন কাজটা তার কাছে একটু কঠিন হয়ে যায় আর কি।
হঠাৎ স্প্রিংটা করলে ইঞ্জিনটা একটু ভাইব্রেশন করে বা ইঞ্জিনই মনে করে যে তার উপরে একটা প্রেশার পড়ছে আর কি। তো এই বারবার মাঝে মাঝে একটু স্পিডিং করবেন, তাতে ইঞ্জিনটা একটু ফ্রি হবে, গাড়ির কন্ডিশনে বুঝতে পারবেন যে স্পিডিং অবস্থা আপনার বাইকে ঠিক মতো পারফরমেন্স করছে কিনা, এটা আপনি বুঝতে পারবেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তবে এটা সবসময় না, তবে ওটার কনফিডেন্স কখনো যাওয়া যাবে না। আপনি আপনার অনুযায়ী আপনি যখন ভাববেন না আমি গাড়িটা গতি তুলে যেতে পারবো, বা 4-5টাকে আপনি কিন্তু লক্ষ্য রাখতে হবে, খালি উল্টাপাল্টা চালাইলে হবে না, লক্ষ্য রেখে কিন্তু সামনের দিকে আপনাকে এগোতে হবে। সামনে হচ্ছে আগারগাঁ মোড়, এখানে একটু দাঁড়াইতে হবে। এখন এই জায়গায় একটু পুলিশ থাকে, থাকে না এমন না, ডাইনে বামে থাকে, তবে ওরা একটু ডিউটি কম দিতেছে আর কি। ঈদের বন্ধ তো, আগে যেন খুব কড়া করছিল, ঈদের পরে কিন্তু মাঝে মাঝে দেখতাম মানে মোটর সাইকেল পিক আপ এটা সেটা কিন্তু দাঁড়া করাইতো। এখন আর এরকম দেখি না, এরকম আমার চোখে পড়ে না। এই গাড়িটা কোনো একটা সমস্যা হয়েছে, যার কারণে এখানে আবার রাস্তায় একটা ভালো কাজ করতেছে, এদিকে আবার পানি দিতেছে ধুলাবালি যাতে না উঠবে। এটা সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাই, আসলে এরকম হওয়া উচিত। তাহলে পরিবেশের গাছগাছালি, আশেপাশে রাস্তার যে গাছগাছালি ভাই খুব খারাপ লাগে, প্রচন্ড ধুলা থাকে, এগুলো একটা ধুলাতে তো আসলে ভাই রোগ জীবাণু থাকে, মানুষ আরো আক্রান্ত হয় ভাইরাসে। এখন সামনে যাই, দেখি কি অবস্থা, কি কন্ডিশন, আপনাদের নিয়ে ফাইনাল কোথায় লাগবে একটু দেখি। এদিকে তো ছায়া নাই অবস্থা, এদিকে রোদ। কোথায় দাঁড়াইতে পারি, সামনে দাঁড়াইতে পারি নাকি, সামনে দোকান, আসলে দোকানের সামনে ব্লক করাটা, তারপর কথা বলছি আর কি। এই জায়গাটা আসলে আমি প্রায় সময় আসলে এই জায়গায় একটু মানে বসে রেস্ট নেই। এখানে দোকান, এখন দোকান একটু কম খোলা আর কি, ঈদের আগে ম্যাক্সিমাম দোকানে খোলা ছিল, এখন ঈদে বন্ধ হওয়ার কারণে খুব কম সংখ্যক দোকান এই সাইডে এখন খোলা থাকে। তারপর আমার খুব ভালো লাগে জায়গাটা, কারণ একটু নীরব থাকে আর কি। এখানে বসে একটু সাময়িক একটু রেস্ট বা একটু আড্ডা দেওয়া, মানে জাস্ট একটা ভালো লাগে আর কি কাজ করে এখানে আর কি। কয়েকদিন আগেও এখানে আমি আমার পেজের জন্য একটা ছবি তুলছিলাম, বৃষ্টিতে সিঙ্গারা খাওয়া অবস্থা, ওখানে একটা ছবি তুলছি, আমার ফেসবুক পেজে আছে, আপনারা দেখবেন অবশ্য। তো এই আর কি। তো মোটামুটি আমি 2টা ট্যুর কমপ্লিট করলাম, আর 2টা ট্যুরে কিন্তু আমার যে অ্যাকশন ক্যামেরা আছে সেই ক্যামেরা কিন্তু একদম পুরো লোড হয়ে গেছে, এখন 1 ঘন্টার মতো ভিডিও করতে পারবো। তো এই আর কি অবস্থা। আমি চিন্তা করলাম যে 1 ঘন্টা অনেকদিন ধরে ব্লগে আসি না, ব্লগে ঢাকা সিটিতে আমি দেখাই, দেখতেই পারলাম অবস্থা কি। এই আর কি অবস্থা। আর এখনও কিন্তু মানুষ ঢাকা শহরে এতটা আসে না, রাস্তাঘাট একদম ফ্রি, মানে খুব মজা। আমরা যারা ঢাকা থাকি মানে এক কথা হচ্ছে অসম, মানে কি বলবো। এবার কুরবানি ঈদের পর ভাবছিলাম যে কোথাও একটা ট্যুরে যাবেন, আপনাদের জন্য কিছু একটা মানে প্রেজেন্ট করব, কিছু দৃশ্যপট ভিডিও নিয়ে আপনাদেরকে প্রেজেন্ট করবো। আসলে সেটা হয় নাই, কথা খারাপ। তো এবার ঈদে যেটা হয়েছে সেটা হলো যে শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, মানে কেমন জানি শরীরটা খুব ভার লাগতো, আর শরীরটা খুবই দুর্বল ছিল। মানে ট্যুর করার ইচ্ছেই ছিল না, মানে ট্যুর যে করবো এরকম কোনো প্রিপারেশন প্রস্তুতি, আসলে শরীর হচ্ছে একটা সম্পদ, আপনি শরীরকে ক্লান্ত রেখে কখনো ট্যুর দিতে পারবেন না। তো শরীর সবার আগে হচ্ছে, শরীর ফিটনেস ঠিক রাখতে হবে যদি লং ট্যুর দেন আপনি। তো এই আর কি অবস্থা, এই জন্য আসলে কোথাও যাওয়া হয়নি। তো আমার ক্যামেরায় কিন্তু অনেক ভিডিও আছে, সুনামগঞ্জে গেছি, অনেক ভিডিও করছি, সিলেটের ভিডিওগুলো অলরেডি আমি রিলিজ করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, অ্যান্ড ওটি কিছু আছে ওগুলো আমি ডিলিট করে ফেলবো, আর কিছু ম্যাক্সিমামই ভিডিও আছে এখন সুনামগঞ্জে, পাহাড়ে গেলাম, নেত্রকোনা গেলাম। তো এই সমস্ত ভিডিওগুলো এখনও মানে 3টার মতো ব্লগ, মেবি 3-4টা মতো ব্লগ আমি ইউটিউবে সার্চ দিই, আরও অসংখ্য ব্লগ তৈরি হবে। তো আমার অ্যাকশন ক্যামেরাটা একটু মানে সাউন্ডটা একটু সমস্যা, যার কারণে হচ্ছে এখন মোবাইলে আসলাম। তো
তো রিসেন্টলি আমি কিন্তু বড় দুইটা ট্যুর দিছি, একটা হচ্ছে হবিগঞ্জ সাতছড়ি আর একটা হচ্ছে সুনামগঞ্জ নেত্রকোনা। বেশ কয়েকটা পর্যটক এলাকা আমি ঘুরছি। আমার ইদানিং কিন্তু আমি ব্লগ দিচ্ছি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে, সেটা দেখতে পারেন। তো এবং অ্যাকশন ক্যামেরার কিন্তু এখন প্রচুর ভিডিও আছে, আমি সেগুলো ভিডিও এখন পর্যন্ত অনেকগুলো ভিডিও আমি এডিট করতে পারিনি, তো সেগুলো এডিটের অপেক্ষা আছে, তো সময় পাচ্ছি না। আর এদিকে হচ্ছে ভাবছিলাম যে ঢাকার আশেপাশে কোথাও, মানে দূরে না কাছাকাছি কোথাও কিছু ভিডিও তৈরি করব এবং সেই জায়গায় গিয়ে সুন্দর সুন্দর দৃশ্য ধারণ করব, এরকম যেগুলো ধারণ করার মতো আর কি ভিডিও। তো সেইটা আসলে হয়ে ওঠে নাই। এই ঈদের পরে আমি তো অসুস্থ হয়ে গেছিলাম, শরীরটা খুবই ভালো ছিল না। তো আজকে দিনটা আমার কাছে ভালো লাগছে, যার কারণে হচ্ছে আমি ক্যামেরা নিয়ে চলে আসছি। আমার হেলমেটে এখন ক্যামেরা লাগানো, তো আমি এখন ভিডিও করতে করতেই শাহবাগ থেকে আসলাম। তো এই আর কি অবস্থা। তা দুঃখিত যে আসলে আপনাদেরকে আমি কিছুই দিতে পারিনি এবার। ঈদের পর যে আমার একটা ইচ্ছা ছিল যে একটা কিছু তৈরি করব বা ঢাকা সিটিতে ঘুরবো, একটা ব্লগ দিব। তো যাই হোক, আজকে খুব অল্প সময় ছোটো ক্যামেরাটা নিয়ে বের হয়েছি। তো এই আর কি, যার কারণে প্ল্যান্ট আমাদের গ্রুপের অনেকেই অনেক জায়গায় যাচ্ছে, ছবি তুলতেছে, তারা ব্লগিং করতেছে। তো আসলে আমার ওইভাবে কিছুই হয়নি শরীরটা খারাপ হওয়ার কারণে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এটা কথা হচ্ছে আসলে ব্লগিং করতে গেলে ভাই অনেক কথাই অনেকে শুনতে হয়, সেটা আসলে ওটা আসলে মনে কিছু না নেওয়াটাই ভালো। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। নতুনদের জন্য আমি বলবো আর কি, যারা আপনারা নতুন আপনাদের মতো আপনারা ব্লগ চালিয়ে যাবেন। তো যেমনটা আমি আমার মতো ব্লগ চালিয়ে যাই, আসলে আমার কে কী বললো না বললো এটা আমি কখনো ফেস করি না। তো এই আর কি ব্যাপার। আর এরই মাঝে কিন্তু আমি বেশ কয়েকটা গাড়িও চালাইছি, ওগুলা মোটামুটি এগুলো আসলে রিভিউ ভাই খুব কঠিন একটা জিনিস, চাইলে সবাই রিভিউ করতে পারে না। এগুলো অনেক খুঁটিনাটি একটা ব্যাপার স্যাপার আছে, রিভিউ জিনিসটা করতে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হয় এবং সেগুলোকে উপস্থাপন করতে হয় রিভিউতে। তো আসলে অল্প কিছুক্ষণ চালিয়ে একটা বাইক সম্বন্ধে আসলে কোনো কিছু আপনি ধারণা পাবেন যদি সেক্ষেত্রে সারাদিনের জন্য একটা বাইক নিয়ে আপনি লং ট্যুরে বেরোন, সেই ক্ষেত্রে আপনি পারবেন, এছাড়া আসলে আপনার পক্ষে ইম্পসিবল, সম্ভবই না। তো আমার গাড়িটা কিন্তু আমি দুইটা ট্যুর দিছি, একটা হচ্ছে 650 কিলোমিটার আর একটা হচ্ছে 300 কিলোমিটারের মতো, 300+ কিলোমিটার বাইকটা চালাইছি এখন পর্যন্ত। বাইকটার পারফরমেন্স কিন্তু কমে নেই, আলহামদুলিল্লাহ। তেমন সমস্যা আমি মেজর পাইনি। যতটুকু সমস্যা হয়েছিল আমার টায়ারে একটু হাওয়া কমে গেছিলো, এটাই আমি ঈদের আগে নজলটা চেঞ্জ করে নিয়েছি, নজলটা সমস্যা হয়েছিল গাড়িতে। আর হচ্ছে সিলেট ট্যুরের পরে আমার বল রেসের একটু সমস্যা ছিল, এটা আমি আমার টেকনিশিয়ান, শোরুমের যে টেকনিশিয়ান আছে আমার পরিচিত, তাকে দেখাইছি এবং তাকে দেখা তারপর সে বললো যে এটাতে ট্যুর করতে পারবেন, সুনামগঞ্জ যেতে পারবেন, কোনো ব্যাপার না। তারপর সুনামগঞ্জ এসে আপনি আপনার বড় রেসেরটা চেঞ্জ করে ফেলেন। তো এইটাই এখন বাকি আসছে। তো এবার যেটা করবো আর কি, আমি বাইকের পুরো সার্ভিসিংটাই করে ফেলবো, সবগুলো চেকিং দিব। তো সবাই আমার ব্লগগুলো দেখবেন, আমি কিন্তু রিসেন্টলি কিন্তু অনেক ব্লগই ইউটিউবে ছাড়ছি। তো সবাই ভালো থাকবেন। যাক, এখানে মোবাইলে কিছু শ্যুট নিলাম, যদি বয়সের সমস্যা হয় সেই ক্ষেত্রে এই জন্য আর কি। অনেকক্ষণ রেস্ট নিলাম, এখন আবার চলতে শুরু করব। দোকানপাট এদিকের খুব অল্প সংখ্যকের দোকানপাট খোলা, পিছনে একটা দোকান শুধু খোলা আর সামনে একটা দোকান খোলা থাকে, এখন দোকান মনে বন্ধ মেবি। এই যে দোকানটা, না এটা এখন বন্ধ আছে। কয়েকদিন আগে এখানে সিঙ্গারা খেয়ে গেছিলাম, বেশ কয়েকটা ব্লগ আপলোড করছি ইউটিউবে। আর এখন বাকি যে ব্লগগুলো আছে সেগুলো আসলে সময় পাচ্ছি না আর কি। তো আজকেও চেষ্টা করব কিছু ব্লগে কাজ করার জন্য। আর অনেক ভিডিও আপলোড করতে গিয়ে বা এডিটিং করতে করতে অনেক সময় অনেক রাত হয়ে যায়, আমি অনেক রাত্রে বসি। যদিও ইউটিউবে এখন ভিউ কম, আসলে এগুলা কি বলবো, অনেক ভিডিও আপলোড করি কিন্তু সব ভিডিওগুলো হিট হয় না। কিছু কিছু ভিডিও যেগুলো একটু ভিউ বাড়ে
এই আর কি অবস্থা। তাই আসলে আমি কখনো দুশ্চিন্তা করি না আমার চ্যানেলের ভিউ নিয়ে, আমি আমার মতো চালিয়ে যাই। আসলে কখনো ভিউ বা লাইক কমেন্ট এগুলোর জন্য আসলে থেমে থাকবেন না বা একেবারে হাল ছেড়ে দিবেন না। আপনার মতো আপনার কাজ এগোতে থাকেন। যারা আপনাকে ফলো করে তারা আপনাকে ফলো করবে, যারা আপনাকে লাইক কমেন্ট দেওয়া তারা আপনাকে অবশ্যই লাইক কমেন্ট দিবে। সেই অনুযায়ী আপনি তার মনের ভিতরে প্রবেশ করতে যদি পারেন, আপনি যদি আপনার দর্শনার্থীর মন জয় করতে পারেন, সো অবশ্যই আপনি লাইক কমেন্ট পাবেন। এই হচ্ছে ব্যাপার। এদিকে ঢুকবো না, আমি বা দিকে ঢুকবো আর কি। তো এই হচ্ছে অবস্থা। আমি সামনে যাই, সামনে গিয়ে একটু দেখি কি অবস্থা। ওইদিকে তো অনেক মনে দোকানপাট খুলছে, একটু ঘুরে আসি। শেখ ফিরে ওইদিকে একটু ঘুরি, আপনাদেরকে একটু দেখাই কি অবস্থা। আমার বাসা হচ্ছে এইদিকেই, বাঁ দিকে, কিন্তু বাঁ দিকে যাবো না। আমি বাইকের বেশ কয়েকটা, আমি কিন্তু একটা হেলমেট কিনবো আর কি। এখন হেলমেটের দেখি কয়েকটা দোকান খোলা আছে কিনা। যদি খোলা থাকে তাহলে হেলমেটগুলো আমি দেখবো। যদি আমার চয়েস হয় তাহলে নিয়ে নিব, আর যদি চয়েস না হয় তাহলে অন্য দিন এসে হেলমেটগুলো দেখে যাবো। আর আমার একটা বাইকের লকও লাগে, একটা তালা কিনতে হবে বাইকে। এই রাস্তাটা কিছুদিন আগে খুব ভাঙা ছিল, মানে এই জায়গায় আসলে ধুলাবালিতে একদম শরীর পুরো মেখে যেত আর কি। তো এখন এই রাস্তাটা কিন্তু হয়ে গেছে, ঈদের আগে হয়ে গেছে, কোরবানি ঈদের আগে রাস্তাটা একদম পুরো সুন্দর। এখন আপনার ওইদিকে মিরপুর 2 পর্যন্ত যেতে পুরো 60 ফিট রাস্তা, একদম খুব সুন্দর রাস্তার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। এখন আর যেতে কোনো সমস্যা নাই। তবে যেটা সমস্যা ওই দিক দিয়ে কিন্তু এই অটো টোটো এগুলা খুব খুব ডিস্টার্ব করে। এই অটোওয়ালারা খুব ডিস্টার্ব করে। সিএনজি আছে, মানে সব ধরনের গাড়ি এদিকে চলে আর কি। আবাসিক এলাকা, ভালো কোনো চায়ের দোকান পেলাম একটু দাঁড়াবো আর কি। অনেক দোকান এখন বন্ধ আছে। কয়েকদিন আগে ঈদের আগে আমি এইদিকে দোকান কয়েকটা দেখছিলাম, সব দোকানগুলোই বন্ধ। এদিকে প্রচুর আবাসিক এলাকা আছে। মধ্যবিত্ত যাই এই এলাকায় থাকে বেশি। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা এদিকে অধিকাংশই কিন্তু ওদের বাসা হচ্ছে এইদিকে। ঢাকার ভিতরে হচ্ছে আমার মনে হয় যাত্রাবাড়ি আর হচ্ছে এই মিরপুর এলাকা, মানে এই সাইডটাতে প্রচুর অধিবাসী থাকে, প্রচুর মানুষ এখানে বসবাস করে আর কি। অফিস টাইমগুলোতে দেখা যায় প্রচুর পরিমাণ ওদিক মধ্যবিত্ত থেকে হচ্ছে মিরপুরের যাত্রী। আমি কালকে প্রায় 5 কেজির মতো আম কিনে নিয়েছি। তো ফার্স্টে আমগুলা ভালোই মিষ্টি লাগলো, প্রথম আমগুলা খাইছি, কিন্তু তারপরে যে আমগুলা হচ্ছে এখন আমগুলা হচ্ছে চুকা লাগে, মানে কি এক যন্ত্রণা ভিতরে বসে বুঝতে পারতেছি না। প্রথম অবস্থায় কয়েকটা খাইছিলাম, মানে এনেই কেটে ভালো মিষ্টি লাগলো, বাট এখন আমগুলা যতগুলা খাইতেছি সবগুলাই চুকা লাগতেছে। তো সকালে আজকে একটা বার খাইছি, সকালেটা একটু মিষ্টি লাগছে, ও আর কি ব্যাপার। রোদ্রে দেখা যাবে মেঘের আড়াল হয়ে গেছে। ইয়ামা শোরুম খুলছে, ফারাজ খোলা। সামনে গিয়ে রিটার্ন নিয়ে নিব। এখানে আমার হোন্ডা শোরুমটা বন্ধ আছে। আমি এখানে একবারে আসছিলাম কাজ করাইতে, একদম ফালতু। এখানে যারা স্টাফ আছে একদম ফালতু, তাদের ব্যবহারও ভালো না। আমারও একটা ওয়াশারের জন্য অনেকক্ষণ মানে দাঁড়া করায় রাখছে আর কি। মানে তোর কাছে নাই, তুই বল যে ভাই আমার কাছে নাই। আসলে এই কথাটা বলে না। আমার 1 ঘন্টা পর এসে বলতেছে ভাই একটা রাবার আর কি, যেটা হচ্ছে স্ট্যান্ডের একটা রাবার, যেটা আমি লোকাল দোকানে পাওয়া যায় অ্যাভেলেবেল। আসলে আমি বুঝতে পারি না, আমি বলছিলাম শোরুমে পাবো। আমি সবসময় কিন্তু শোরুম থেকে জিনিস কিনি, বাইক কিনা অবধি এই বন্ধ যা যা পার্টস লাগবে আমি শোরুম থেকে কিনছি। কিন্তু এখন যে জিনিসটা দেখতেছি যে শোরুমগুলো হচ্ছে বাটপারি করে আর কি। ওদের বাটপারির কারণে এখন আমি এখন একটু বাইরের লোকাল থেকে আমার টুকিটাকি যেগুলো আছে বাইকে
এইগুলা কিনি। বিশেষ করে আমার ইন্ডিকেটর লাইটটাও কিনছি লোকাল থেকে, একটা কিনছি বংশাল থেকে, আর একটা কিনছিলাম এখানে 60 ফিট থেকে। আর ওই যে রাবারটা এটাও এখান থেকে কিনছি। আর এছাড়াও আরো ওই যে স্টিকার যা যা আছে আর কি, গাড়ির টুকিটাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমি এখান থেকে মিরপুর 10 থেকে কিনি এখন। আর ওদের দেওয়া শুধু সার্ভিসিংটাই করা আর কি। এখন পর্যন্ত আমি বাইরের দোকানে আমি সার্ভিসিং আমার বাইকের করিনি। আজকে 3 বছর 3.5 বছর মতো হইবে বাইকটা কিনেছি। তো সবসময় শোরুমে করাই, তো যেই শোরুম থেকে আমি গাড়িটা নিয়েছি ওই শোরুমে করাই। আর ওখানে 2টা মিস্ত্রি আছে যারা আমার বাইকটা সবসময় দেখে, ওই 2 মিস্ত্রিতে আমি করাই। বাড়তি কোনো মিস্ত্রি সব আমি তাকে হাতে দিই না। একবার দিয়েছিলাম, আমার বাইকের পুরাই চেঞ্জ হয়ে গেছিল, মানে কোথায় যেন একটা সমস্যা দেখা দিয়েছিল আর কি। আপনার দেখবেন যে গিয়ার শিফটিং সমস্যা, ক্লাসের সমস্যা, নানান সমস্যা দেখা দেয়। এগুলো আসলে বলে বোঝানো যাবে না, অদ্ভুত অদ্ভুত টাইপের সমস্যা দিবে যদি নতুন মেকানিক দেখান আর কি। ওরা কি থেকে কি করে আল্লাহ জানে। তবে যারা সবসময় দক্ষ ভালো মিস্ত্রিরা কাজ করাবেন, যে কোনো একজনের কাজ করাবেন, যে পরবর্তীতে বাইকটা তার কাছে নিয়ে গেলে সে যাতে বুঝতে পারে যে আসলে কি সমস্যাটা হয়েছে। কারণ যেহেতু এর আগে হাত দেওয়ার তার সেকেন্ডে সে বুঝতে পারবে আর কি। তো আমি এরকম সবসময় আমার অভিজ্ঞ একজন মিস্ত্রি সবসময় আমি তাকে দেখাই। শোরুমের ভিতরে অভিজ্ঞ ছেলেটা খুব ভালো, আমার বাইকটা খুব যত্ন সহকারে দেখে। পার্স যেটা একদম মানে না লাগলে না, যদি 90% বা 100% হয় লাগে তাহলে সে আমার পাঁচটা দেয়। আর এছাড়া আমার পাঁচ শুধু শুধু পাঁচ ধরায় না, এই দিক দিয়ে আমি এই আর কি সুবিধা। ওর সাথে মিস্ত্রিতে কাজ করা আর কি। আপনার পাঁচ ধরা পাঁচ বারে বারে হচ্ছে এইটা নাই এটা নাই সেটা নাই বলে আপনাকে একটা ভালো অ্যামাউন্টের বিল ধরে দিবে। এরকম মানুষ থেকে সবসময় দূরে থাকবেন। এমন মিস্ত্রি চাইবেন যেটা প্রয়োজন নাই সে লাগাবে না, যেটা প্রয়োজন আপনার বাইকে সেটাই লাগাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।